প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমি তোমাদের মোহাম্মদ ইউসুফ জামাল স্যার। তোমাদের সাথে আসলে দীর্ঘদিন ধরে আমাদের সরাসরি ক্লাস নেওয়ার সুযোগ হচ্ছে না, সেই জন্য আমরা চেষ্টা করতেছি অনলাইনে ক্লাস নিয়ে তোমাদের সহযোগিতা করার জন্য। আমি ত্রিকোণমিতিক সূক্ষ্মকোণের অনুপাতের যে গাণিতিক সমস্যাগুলো ছিল এবং সূত্র ছিল সেই সংক্রান্ত প্রায় 6টা ক্লাস নিয়েছিলাম। যেহেতু অধ্যায়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের বোর্ড পরীক্ষায় ওই অধ্যায় থেকে একটা সম্পূর্ণ সৃজনশীল সেই সাথে এমসিকিউ প্রশ্ন আসে, তাই আমরা চেষ্টা করব আরও গাণিতিক সমস্যাগুলো করার জন্য এবং সেই সাথে আমাদের বেসিকগুলা ক্লিয়ার করার জন্য। আশা করি তোমরা সকলে বাড়িতে চর্চা করতেছ। আমি দেখো এখানে আমরা যে টপিকসগুলো আলোচনা করেছিলাম সেই সংক্রান্ত কতগুলো চিত্র এখানে তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ কিনা লক্ষ্য করো। আমি তোমাদের সমকোণী ত্রিভুজের সাহায্যে থিটা কোণ এবং আলফা কোণের ভূমি ও ত্রিভুজ লম্ব বাহুগুলা চিহ্নিত করে দেখিয়েছিলাম। এখন দেখি তোমরা বলো আমাকে এ এবং ডি, আমি দুইটা ত্রিভুজ নিয়ে আলোচনা করি, বাকিগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। এ এবং ডি এই দুইটা ত্রিভুজের জন্য এর জন্য তাহলে এ ত্রিভুজটা কি? ডি ই এফ এর আমরা কোণ কয়টা পাচ্ছি? ডি ই এফ ত্রিভুজের কোণ কয়টা? আমরা দুটা সূক্ষ্মকোণ নিয়ে আলোচনা করব, থিটা এবং আলফা। তাহলে দেখো থিটা এর জন্য, থিটা কোণের জন্য আমরা চিত্র থেকে, উল্লেখিত চিত্র থেকে খুঁজে বের করব থিটা কোণের জন্য। দেখি তোমরা বলো স্যারকে, থিটা কোণের জন্য ভূমি কোণটা হবে ও ত্রিভুজ কোণটা, লম্ব কোণটা। দেখি তোমরা বলো থিটা কোণের জন্য কি হবে? দেখি বলো কি হবে? ভূমি ডিই, তাহলে ডিটা কি হবে আমাদের? ডিটা হচ্ছে ভূমি। তারপর ইএফ, ইএফ হচ্ছে লম্ব এবং ডিএফ, তাহলে ডিএফটা কি? যেহেতু দুটো বাহু চলে গেছে তিনটা থেকে, ডিই এবং ইএফ চলে গেল, ডিটা হচ্ছে আমাদের কি? ভূমি, ইএফটা হচ্ছে লম্ব। তাহলে ডিএফটা কি হবে? সবচেয়ে বড় যে বাহুটা আছে সেটা হচ্ছে অত্রিভুজ। এই তো, এই বিষয়গুলো আমি আগেও বলেছিলাম, আজকে আবার আলোচনা করলাম। আশা করি তোমরা বাকিগুলা করতে পারবে। আজকে আমরা আলোচনা করব, আমাদের আলোচনার বিষয় তোমরা বোর্ডে লক্ষ্য করো, আমরা গত কয়েকটা ক্লাসও করেছিলাম, আজকেও করার চেষ্টা করব। আমাদের আলোচনার বিষয় হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতের গাণিতিক সমস্যাসমূহ সমাধান। তাহলে আজকে আমাদের পাঠ কি? অনুশীলনী 9.1। তাহলে কি হবে এটা? ত্রিকোণমিতিক অনুপাতের গাণিতিক সমস্যা, গাণিতিক সমস্যা। আমাদের এটা পাঠ কত? পাঠ কত এটা? আমরা যেহেতু আগে 6টা করেছিলাম, তাহলে এটা আমাদের 7 নাম্বার পাঠ। এখন দেখো এই পাঠ শেষে আমরা দেখব আসলে আমরা যে অনুপাত, যে পাঠসমূহ আলোচনা করেছিলাম এবং যে পাঠ আলোচনা করব, সেই পাঠ শেষে আসলে শিক্ষার্থীরা কি বুঝতে পারবে, বর্ণনা করতে পারবে, ব্যাখ্যা করতে পারবে এবং বাস্তবিক ক্ষেত্রে প্রয়োগ করতে পারবে। তাহলে দেখো সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত বর্ণনা করতে পারবে। যেহেতু আমরা আমাদের অধ্যায় আলোচিত অধ্যায়টা হচ্ছে সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক
অনুপাত। এবং আর কি করতে পারবে, সূক্ষ্ম গুণের ত্রিকোণমিতিক বিভিন্ন অনুপাতের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে পারবে। মনে আছে তো? এটা কিন্তু আমি গত কয়েকটা ক্লাসে তোমাদের সাথে বেশ কয়েকবার আলোচনা করেছিলাম। এবং যেহেতু এগুলো আমরা করতে পারবো, আমাদের আসলে গাণিতিক সমস্যাগুলো সমাধান করার মূল উদ্দেশ্য হচ্ছে বাস্তবিক ক্ষেত্রে প্রয়োগ করতে পারা। যেহেতু ত্রিকোণমিতি গণিতটা আমাদের বাস্তবিক জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা ত্রিকোণমিতিক এই গাণিতিক সমস্যাগুলো আমাদের বাস্তবিক ক্ষেত্রে প্রয়োগ করতে পারবো। এখন দেখো, তোমরা একটা চিত্র লক্ষ্য করো। এই যে একটু আগে যেগুলো আমরা লিখেছিলাম, এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের দেখো, খেয়াল করো, সমকোণী ত্রিভুজের একটা কোণ যদি 90 ডিগ্রি হয়, বাকি দুটো হচ্ছে সূক্ষ্মকোণ। তাহলে থিটা কোণের জন্য এখানে আমরা উল্লেখ করছি থিটা কোণের জন্য OL টা হচ্ছে ভূমি, OP হচ্ছে অত্রিভুজ, PN হচ্ছে লম্ব। আচ্ছা, এই সূত্রগুলা মনে আছে তো তোমাদের? স্যার কিন্তু তোমাদের এগুলো করে দিয়েছিলাম। দেখো, তোমরা লক্ষ্য করো, 9.1 ত্রিকোণমিতিক সূত্র বলি, অনুপাতের সূত্র sin θ = লম্ব বাই অত্রিভুজ। কোন চিত্রের জন্য যদি আমরা আমাদের এই যে চিত্রটা দেখতে পাচ্ছি সেই চিত্র অনুসারে বর্ণনা করতে যাই, PN টা হচ্ছে লম্ব, OP টা হচ্ছে অত্রিভুজ। দেখো, তাহলে sin এর সাথে সম্পর্ক আছে cosec θ। sin θ এবং cosec θ পরস্পর বিপরীত। তাহলে আমরা cosec θ কে কি লিখতে পারি? যেহেতু বিপরীত, তাহলে এটা কি হবে? অত্রিভুজ বাই লম্ব। cos θ = ভূমি বাই অত্রিভুজ। cos θ হচ্ছে sec θ এর বিপরীত, তাহলে sec θ হবে অত্রিভুজ বাই ভূমি। tan θ = কি? লম্ব বাই ভূমি। একইভাবে tan এর সাথে cot এর সম্পর্ক, tan আর cot যেহেতু পরস্পরের সাথে বিপরীতভাবে অবস্থান করে, তাহলে cot θ = আমাদের কি হবে? ভূমি বাই লম্ব। tan θ যদি লম্ব বাই ভূমি হয়, তাহলে cot কি হবে? ভূমি বাই লম্ব। কেন? কারণ হচ্ছে আমরা জানি, আগেও বলেছি, এখন আবার বলতেছি, লক্ষ্য করো, যেহেতু আমরা জানি tan θ = 1/cot θ। তাহলে দেখো, এখন আমি যদি এখানে কি করি, cot এর মানটা বের করব, তাহলে আমরা কি লিখতে পারি না? cot θ = 1/tan θ। এই তো লিখলাম। এখন লক্ষ্য করো, tan θ আমরা কি জানি? লম্ব বাই ভূমি। এই তো। তাহলে এখন কি হবে? যেহেতু এটা একটা ভগ্নাংশের অনুপাত, তাহলে ভগ্নাংশের যদি অনুপাত হয়, এই ক্ষেত্রে আমাদের লবের যে ভগ্নাংশ থাকে সেটা অপরিবর্তিত থাকবে, ভাগটা গুণ হয়ে যাবে। ভাগ গুণ হলে কি হবে? হর লব হবে, লব হর হবে। তাহলে ভূমি বাই ভূমি বাই লম্ব। এই তো। তাহলে দেখো তো আমরা পাচ্ছি কিনা? ভূমি বাই লম্ব পেয়ে গেলাম কিনা? সুতরাং cot θ কি হবে? তাহলে ভূমি বাই লম্ব। আশা করি তোমরা এগুলা করতে পারবে। তাহলে পরবর্তীতে দেখো, একটু খেয়াল করো, এই সূত্রগুলো আমি বলেছিলাম, অনুপাতগুলো আমরা ভিন্ন প্রক্রিয়ায়ও মনে রাখতে পারি। যেমন আমি বলেছিলাম সাগরে লবণ আছে, এখানে কিন্তু সাগরে লবণ অনেক দিয়ে করা হয়েছে, কবরে ভূত অনেক। কেমন ভূত? প্রশ্ন থাকতে পারে, বাচ্চারা অনেক সময় প্রশ্ন করে যে ভূতটা আসলে দেখতে কেমন। তাহলে কাল্পনিকভাবে, যেহেতু এটা সম্পর্কে কারো কোনো ধারণা নেই, আমরা কাল্পনিকভাবে নিজের মতো করে এটা বিভিন্ন নামে নামকরণ করে থাকি। এখানে বলছে চাপা লম্বা ভূত। তাহলে দেখো, সাগরের লবণ অনেক, সাগরের স থেকে দেখো আমরা সাইন, স থেকে সাইন, যেহেতু লবণের ল থেকে লম্ব, অনেকের র থেকে অত্রিভুজ, বাকিগুলো আমরা এভাবে বলতে পারি। এই বর্গের সূত্রসমূহ আমি তোমাদের সাথে আলোচনা করেছি এবং সেই সাথে এগুলোর জ্যামিতিক ব্যাখ্যা আমি বিগত ক্লাসগুলোতে দিয়েছিলাম। আশা করি এগুলো তোমাদের কারো সেরকম কোনো সমস্যা নেই।
এক নম্বর সূত্রটা দেখো খেয়াল করে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। আমি যদি কি করি cos স্কয়ার থিটাকে sin স্কয়ার থিটাকে বামে রেখে cos স্কয়ার থিটাকে পক্ষান্তর করি তাহলে আমরা কি পাচ্ছি 1 মাইনাস cos স্কয়ার থিটা। আবার এটাকে আমরা উল্টিও লিখতে পারি, sin কে পক্ষান্তর করে যদি cos কে রাখি তাহলে cos স্কয়ার থিটা ইকুয়াল টু কি হবে 1 মাইনাস sin স্কয়ার। কারণ পক্ষান্তর করলে আমরা জানি চিহ্নের পরিবর্তন হয়। এখানে যেহেতু বাম পক্ষ থেকে sin স্কয়ারটা ডান পক্ষে চলে গিয়েছে সেজন্য প্লাসটা মাইনাস হয়ে গেল। দুই নম্বর সূত্রটা লক্ষ্য করো, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এটাও কিন্তু ত্রিকোণমিতিক অবেদ, এটা দুই নম্বর অবেদ ছিল। ঠিক একইভাবে আমরা পক্ষান্তর করে লিখতে পারি sec স্কয়ার থিটাকে বামে রেখে tan স্কয়ার থিটাকে পক্ষান্তর করলে মাইনাসটা প্লাস হয়। আমরা জানি পক্ষান্তর করলে প্লাস মাইনাস হবে, মাইনাস প্লাস হবে, তাহলে 1 প্লাস tan স্কয়ার থিটা। আবার tan কে রেখে sec কে পক্ষান্তর করলে এই ক্ষেত্রে কি হচ্ছে খেয়াল করে দেখো, এখানে secটা বামে আমাদের কি ছিল, বামে কি প্লাস, এখানেও কি ডানে গিয়েও প্লাস। অনেকের হয়তো প্রশ্ন থাকতে পারে যে স্যার এখানে তো এটা বামেও আপনি বলেছেন চিহ্নের পরিবর্তন হবে, কিন্তু এখানে বামেও প্লাস ডানেও প্লাস, এটাও কিন্তু তোমরা ক্যালকুলেশন করলে ধরতে পারবে। তারপরে স্যার একটু করতেছি, লক্ষ্য করো আমাদের মূল উদ্দেশ্য কি, tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা হয় sec স্কয়ার থিটার মান বের করব, না হয় tan স্কয়ার থিটা। sec স্কয়ার থিটাটা তো ইজি, যেহেতু মাইনাস আছে সেটাকে পক্ষান্তর করলে প্লাস হচ্ছে। এখন দেখো আমাদের প্রশ্ন হচ্ছে আমি tan স্কয়ার মাইনাসটা প্লাস হয়ে গেল, আবার প্লাসটা এখানে প্লাস হয়ে গেল, তাহলে এটা একটু ডিফিকাল্ট হয়ে গেল না? দেখো আমরা এটা এভাবে করতে পারি কিনা। আমরা পরিবর্তন করব tan স্কয়ার থিটা 1 মাইনাস sec স্কয়ার থিটা। নরমালি আমরা তো এটাই জানি, ঠিক কি না? এটাই আসতেছে, কিন্তু নিচের চেহারা কি আমাদের মিলতেছে? নিচেরটা আছে sec স্কয়ার থিটা মাইনাস 1, আমরা পাইছি 1 মাইনাস sin স্কয়ার থিটা। বামে আছে মাইনাস tan স্কয়ার থিটা, এখানে দেওয়া আছে প্লাস tan স্কয়ার থিটা। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা যদি বাম পক্ষে মাইনাস থাকে সমাধান করতে গিয়ে তোমরা দেখবে যখন সমাধানের মান বের করতে যাও তখন বামে যখন মাইনাস থাকে তখন সেটা আমরা কি করি, উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করে দিই। মাইনাস tan স্কয়ার থিটাকে আমরা যদি প্লাস করতে যাই, আমি কি বলেছিলাম, মাইনাস দ্বারা কি করব, উভয় পক্ষকে গুণ করে দিব sec স্কয়ার থিটা। তাহলে এখন দেখো এখানে কি করলাম, উভয় পক্ষকে -1 দ্বারা কি করে গুণ করে, তাহলে উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করলাম। এখানে আমার মাইনাস tan স্কয়ার থিটা ছিল, মাইনাস ছিল, মাইনাসে মাইনাসে আমরা জানি যে প্লাস হয়। তাহলে দেখো এখন লক্ষ্য করো tan স্কয়ার থিটা ইকুয়াল টু কি হচ্ছে, এখন আমরা কি করব, মাইনাস দিয়ে 1 মাইনাস sec স্কয়ার থিটাকে গুণ করব। গুণ করলে এই ক্ষেত্রে কি হচ্ছে দেখো, 1 এর আগে আছে প্লাস, ব্র্যাকেটের বাইরে আছে মাইনাস, তাহলে প্লাস এ মাইনাসে মাইনাস হবে। sec স্কয়ার থিটার আগে আছে মাইনাস, আমাদের ব্র্যাকেটের বাইরে আছে মাইনাস, তাহলে আমরা কি জানি মাইনাসে মাইনাসে প্লাস sec স্কয়ার থিটা। আচ্ছা এখন দেখো তো আমরা আমাদের কাঙ্ক্ষিত মান পেয়ে গেলাম কিনা। এখানে মান কি ছিল, tan স্কয়ার থিটা ইকুয়াল টু sec স্কয়ার থিটা -1। আমরা এখানে পদ পরিবর্তন করে লিখতে পারি, চিহ্নের যদি পরিবর্তন না করি পদ পরিবর্তন করে লিখলে এক্ষেত্রে মানের কোনো কি হবে না, এটা তোমাদের তো জানা আছে নাকি, এক্ষেত্রে মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে দেখো তো আমাদের কাঙ্ক্ষিত মানটা চলে আসলো কিনা, tan স্কয়ার থিটা ইকুয়াল টু sec স্কয়ার থিটা -1, tan স্কয়ার থিটা ইকুয়াল টু sec স্কয়ার থিটা -1। আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পারবে। এরপরও যদি কারো কোনো প্রশ্ন থাকে বইয়ের সহায়তা নিবে, সেই সাথে স্যারের সাথে প্রয়োজন মনে করলে যোগাযোগ করবে। আচ্ছা ঠিক একইভাবে আমরা 3 নাম্বার যে সূত্র আছে সেই সূত্রটাও একইভাবে কিন্তু করতে পারি। এটা তোমাদের কাছ থাকলো, এটা তোমরা নিজেরাই করার চেষ্টা করবে। কোনটা, cosec স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। আচ্ছা দেখো এখানে আমি যে বিপরীত অনুপাতগুলোর কথা বলেছিলাম সেই বিপরীত অনুপাতগুলো sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, sin থিটা ইকুয়াল টু 1 বাই cosec থিটা, cosec থিটা ইকুয়াল টু 1 বাই sin থিটা, আমরা এভাবে লিখতে পারি। এখন দেখো আমরা এতক্ষণ বেসিক নিয়ে আলোচনা করেছি, বিভিন্ন সূত্র নিয়ে আলোচনা করেছি। এখন আমরা ওই অধ্যায়ের অঙ্কসমূহ নিয়ে আলোচনা করার চেষ্টা করব, অঙ্কসমূহ করার চেষ্টা করব। দেখো অনুশীলনের 22 নাম্বার অঙ্কটা,
এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। এটা বিভিন্ন বোর্ড পরীক্ষায় এসে থাকে, এটা বিভিন্নভাবে করা যেতে পারে। আমরা দেখি প্রশ্নটা অ্যাকচুয়ালি কি দেওয়া আছে। যদি tan = 1/√3 হয় তবে cosec স্কয়ার a - sec স্কয়ার a cosec স্কয়ার a sec স্কয়ার a এর মান বের করতে বলছে। আমাকে মান দিছে, একটা মান দিয়ে দিছে, আরেকটা মান বের করতে বলছে। এরকম বললে আমরা সাধারণত দেওয়া যেটা থাকে সেটা থেকে পরবর্তী মানটা বের করি, প্রদত্ত রাশি এর মান বের করে থাকি। তাহলে আমরা ঠিক সেভাবে করার চেষ্টা করব। বোর্ডে এখানে করে দেওয়া আছে, তারপরে লক্ষ্য করে তার একটু করে দিই। তাহলে কি দেওয়া আছে, tan = 1/√3। tan = 1/√3 আছে, আমাকে তো বের করতে বলছে cosec এর sec এ। এখন আমরা আসলে দেখব tan এর সাথে cosec এর sec এর কোনো সম্পর্ক আছে কিনা। আছে, আমরা আমাদের সূত্রসমূহে যেতে পারি। দেখো, tan এর সাথে আমাদের প্রশ্ন দিছে tan = 1/√3 হয়, তবে কি বলেছিল, কি বলেছে, কি বের করতে বলছে? দেখো তো প্রশ্নটা কি বের করতে বলছিল, তোমরা সবাই বের করছো না? খেয়াল করে দেখো, হয় কি বের করতে বলছে, cosec স্কয়ার a - sec স্কয়ার a cosec স্কয়ার a sec স্কয়ার a এর মান বের করতে বলছে, মান নির্ণয় করতে বলছে। আমাকে মান দিয়ে দিচ্ছে tan এর, কিসের মান দিচ্ছে, tan এর, কিন্তু আমাকে বের করতে বলছে কিসের, দিছে tan এর মান, আমাকে বের করতে বলছে cosec sec। তাহলে এটা আমরা কিভাবে বের করতে পারি? আমরা বিভিন্ন প্রক্রিয়ায় বের করতে পারি। আমরা এখানে অ্যাকচুয়ালি দেখব cosec আর sec এর সাথে কার রিলেশন আছে এবং tan এর সাথে অন্য কারো রিলেশন আছে কিনা। দেখো তো, tan = 1/cot θ। আচ্ছা, তাহলে একটা পাইলাম না, tan = 1/cot θ। তাহলে cot এর মান যদি বের করি, tan এর মান যদি বের করি, তাহলে এই ক্ষেত্রে আমি কি এখানে অন্য কোনো সূত্র ইউজ করতে পারবো? তোমরা কি চিন্তা করে দেখতেছো? তোমরা চিন্তা করো, স্যার আগে cotটা বের করে দিই। অতএব cot a করলে কি হবে, তাহলে 1/tan, এই তো। তাহলে এখানে আমরা কি করব, tan এর মানটা বসাবো, মান বসালাম। বসানোর পর দেখো তো, ওই যে বলেছিলাম উপরের অনুপাতের মধ্যে উপরের ভগ্নাংশ অপরিবর্তিত থাকবে, নিচেরটা পরিবর্তিত হয়ে যাবে। তাহলে আমরা এই ক্ষেত্রে cot এর মান কত পেলাম, √3, tan এর মান কত পাইছি, 1/√3, এটা দেওয়া আছে প্রশ্নে। আর আমরা cot = √3 পাইলাম, tan এর মান পাইলাম, cot এর মান পাইলাম, কিন্তু আমাকে বের করতে হবে cosec এ sec এ, cosec এ sec এ। এখন tan এবং cot এর মধ্যে, tan এবং cot এর সাথে cosec এ sec এর কি কোনো সম্পর্ক আছে? তোমাদের কি জানা আছে? দেখো খেয়াল করে, স্যার কতগুলো সূত্র, বর্গের সূত্র আলোচনা করেছিলাম, বর্গের সূত্র। দেখো তো, এখানে লক্ষ্য করে দেখো, এখানে দেখো তো cosec এর সাথে cot এর সম্পর্ক, তাহলে cosec এর সাথে cot এর সম্পর্ক, cosec এর সাথে cot এর সম্পর্ক। তারপর দেখো tan এর সাথে sec, তাহলে আমরা tan পাইলাম, tan এর সাথে sec এর সম্পর্ক আছে কিনা। আমি 2 নাম্বার এবং 3 নাম্বার বর্গের সূত্রের সাহায্যে এই গাণিতিক সমস্যাটা সমাধান করতে পারি। 2 নাম্বার এবং 3 নাম্বার সূত্রসমূহ আমরা এই গাণিতিক সমস্যায় প্রয়োগ করতে পারি। তাহলে দেখো এখন আমরা কিভাবে প্রয়োগ করব, লক্ষ্য করো, প্রদত্ত রাশি। তাহলে প্রদত্ত রাশি কি দেওয়া আছে, cosec স্কয়ার a cosec স্কয়ার a minus sec স্কয়ার a cosec স্কয়ার a plus sec স্কয়ার a, এই তো। তাহলে এখন আমরা কি লিখব, cosec স্কয়ার = 1 plus cot স্কয়ার a, আচ্ছা, মাইনাস, তাহলে sec স্কয়ার কি লিখব, ওখানে বর্গের সূত্র তোমরা লক্ষ্য করো, বোর্ডে লক্ষ্য করো, sec স্কয়ার কি লিখতে পারি, 1 plus tan স্কয়ার a, 1 plus tan স্কয়ার, এই তো। একইভাবে আমরা নিচেও লিখতে পারি 1 plus cot স্কয়ার a plus 1 plus tan স্কয়ার a, এই তো।
তাহলে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত মানের সাথে এখন মিল খুঁজে পেলাম কিনা। আমাদের মান দেওয়া আছে 10 আমরা বের করলাম কটে। এখন আমরা অঙ্কটাকে কনভার্ট করে 10 এবং কটের মধ্যে নিয়ে গেলাম। তার মানে আমরা চাইলে এখানে এখন আমাদের যে মানগুলো দেওয়া আছে সেই মানগুলো প্রয়োগ করতে পারি। তার আগে আমি তোমাদের সুবিধার্থে এখানে সাইন নোটগুলো দিচ্ছি, সূত্র সময়ের সাইন নোট। তোমরা খেয়াল করো, আমরা কি জানি, কোসেক স্কয়ারে মাইনাস কট স্কয়ারে ইকুয়াল টু 1, এই তো। তাহলে সুতরাং কি হবে দেখি বলো, আমাদের কি দরকার, আমাদের কোসেক স্কয়ারের মান দরকার। তাহলে আমরা লিখতে পারি না কোসেক স্কয়ারে ইকুয়াল টু 1 প্লাস কট স্কয়ারে, এই তো। এবং আর কি দেওয়া আছে, আমাকে বের করতে বলছে sec স্কয়ার। তাহলে sec এর সাথে কার সম্পর্ক, sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a ইকুয়াল টু 1। তাহলে একই ভাবে sec স্কয়ার a ইকুয়াল টু, সুতরাং 1 প্লাস tan স্কয়ার a, এটা আমরা লিখতে পারি। তাহলে এখন দেখো আমরা মান বসাবো। 1 প্লাস cot সমান কত, √3। যেহেতু cot এর উপর বর্গ আছে, স্কয়ার আছে, তাহলে এখানেও কি হবে, স্কয়ার হবে। মাইনাস 1 প্লাস, এখন কি করব, 1 প্লাস tan। আমরা tan সমান কত, এটা আমরা সেকেন্ড ব্র্যাকেট দিই, tan সমান কত, 1/√3, এই তো। একই ভাবে 1 প্লাস √3 হোল স্কয়ার প্লাস 1 প্লাস 1/√3 হোল স্কয়ার, কি করলাম, মান বসাইলাম। মান বসিয়ে পাই, কি বসেছি, মান বসিয়ে পাই, এই তো। দেখো 1 প্লাস √3 হোল স্কয়ার মানে 3, কারণ কি, রুটের মান হচ্ছে হাফ, হাফের সাথে স্কয়ারটা কাটা যাবে। মাইনাস প্লাস মাইনাসে মাইনাস, -1 প্লাস মাইনাসে মাইনাস। ঠিক একই ভাবে 1/√3 হোল স্কয়ার সমান আমরা 1/3 লিখতে পারি। নিচে দেখো, তাহলে 3, আর এটা আমি বললাম না, তোমরা নিজেরাই বুঝে নিবে। এখন দেখো তাহলে কি করতে পারি, প্লাস 1 -1, প্লাস মাইনাসে কাটা, তাহলে 3 1/3, এই তো। নিচে কত, 1 প্লাস 3 প্লাস 1, তাহলে 1 প্লাস 3 4 প্লাস 1 5, তাহলে 5 প্লাস 1/3। এখন আমরা কত পাচ্ছি, যদি এটাকে লসাগু করি 9 - 1, এটাকে করলে 15 প্লাস 1, তাহলে উপরে কত থাকতেছে, 8/3, নিচে কত, 16/3। এটাকে যদি আমরা এই এই ভগ্নাংশকে আমরা কি করি, ভগ্নাংশের অনুপাতকে উপরের যে ভগ্নাংশ আছে সেটা অপরিবর্তিত থাকবে, নিচের ভাগটাকে যদি গুণ করি হর লব হবে, লব হর হবে। তাহলে দেখো লব আর হর যদি একই হয় তাহলে কিন্তু 3 আর 3 কি যাবে, ভাগ যাবে, এবং 8 দিয়ে 16 কে ভাগ দিলে আমরা এক্ষেত্রে কত পাচ্ছি, হাফ। আমরা আমাদের কাঙ্ক্ষিত মান পেয়ে গেলাম কিনা দেখো তো, আমরা কি পাইলাম, হাফ পেয়ে গেলাম। আমাদের যে মানটা বের করতে বলেছে আমরা সেই মানটা নির্ণয় করলাম। তাহলে আমরা এই ক্ষেত্রে এখন কোসেক স্কয়ারে মাইনাস সেক স্কয়ারে, কোসেক স্কয়ার প্লাস সেক স্কয়ারে এর মান কত পাইলাম, হাফ। তাহলে আমরা কি এখন লিখতে পারি না, সুতরাং কোসেক স্কয়ারে মাইনাস সেক স্কয়ারে, কোসেক স্কয়ারে প্লাস সেক স্কয়ারে ইকুয়াল টু কত পাইলাম আমরা, কোসেক স্কয়ারে মাইনাস সেক স্কয়ার, কোসেক স্কয়ার a প্লাস সেক স্কয়ার ইকুয়াল টু কত পাইলাম, হাফ। তাহলে হাফটাই হচ্ছে আমাদের অ্যানসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমাদের সেই ধরনের কোনো সমস্যা হবে না।
একটু ভালোভাবে বাড়িতে প্র্যাকটিস করবে। এখন দেখো তোমাদের জন্য কতগুলো আমি একক কাজ দিলাম। একক কাজ শব্দের অর্থ হচ্ছে আসলে যদি তোমরা শ্রেণীতে উপস্থিত থাকতে তাহলে স্যার শ্রেণীতে তোমাদের করতে দিতাম। এখন যেহেতু তোমরা বাড়িতে আছো তাহলে নিজে নিজে করবে। এখানে থাকলে বন্ধুরা মিলে সবাই একসাথে করতে পারতে, দলগত কাজ দিতাম। যেহেতু দলগত কাজ করতে মজাই আলাদা। কিন্তু কি করবে, সময় যখন যেরকম সেভাবে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। তাহলে এখন এক্ষেত্রে আমরা একক কাজগুলা কি বাড়িতে করব? বাড়িতে করলে মনে হয় ভালো হবে। তাহলে নিজে নিজে বাড়িতে করবে, এগুলা লিখে নাও, করবে, এগুলা করে রাখবে। আমাদের বোর্ড তো স্লো হয়ে গেছে, দীর্ঘদিন ইউজ করা যায় না, সেই জন্য। আচ্ছা, তাহলে এটা তোমাদের বাড়ির কাজ থাকলো। এখন দেখো আমি আরেকটা গাণিতিক সমস্যা তোমাদের সমাধান করে দেওয়ার চেষ্টা করব। এইটাও বোর্ড পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা বোর্ডে লক্ষ্য করো, তাহলে এখানে কি দেওয়া আছে? cos equal to b by a হলে cos equal to b by a হলে a sin a minus b cos a by a sin a plus b cos a এর মান বের করে। একই রকম আগে কি ছিল, tan এর মান দেওয়া ছিল, আমাদেরকে মান নির্ণয় করতে দিয়েছিল। এখানেও সেম, cos এর মান দিছে একটা, a b যে কোনো কিছু হতে পারে, তারপর কি করতে বললো, মান নির্ণয় করতে বলবো। যদি আমরা সূত্রগুলো ভালোভাবে বুঝতে পারি, করতে পারি, আমাদের জানা থাকে, তাহলে আমরা যে কোনো ত্রিকোণমিতিক এই ধরনের সমাধানগুলো করতে পারবো। সেই জন্য তোমাদের কাজ হচ্ছে সূত্রগুলো বারবার প্র্যাকটিস করা, এগুলোর উপর জোর দিবে। তোমরা সূত্রগুলা বাড়িতে তোমাদের যে পড়ার রুম আছে সেখানে দেওয়ালে টাঙিয়ে দিবা, তাহলে প্রত্যেকদিন দেখতে পারবে। এক্ষেত্রে তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। তাহলে এখন কি স্যার এটা করে দিব? আচ্ছা, একটা তো দুটো তো বাড়ির কাজ দিলাম, এটা আমি করে দিই, যেহেতু এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ। এবং এটা যদি করে দিই তাহলে আমাদের এই অধ্যায়ের যে গাণিতিক প্রশ্নগুলো আছে সেগুলা আশা করা যায় সমাধান করা সম্পূর্ণ হবে। এরপর আমরা সৃজনশীলে যাব। তাহলে দেখো আমি করি এটা। বোর্ডে লক্ষ্য করো, এটা হচ্ছে আমাদের 24 নাম্বার প্রশ্ন। তাহলে কি দেওয়া আছে? cos equal to b by a, এই তো দেওয়া আছে cot a, বের করতে বলছে sin a cos a। এটা খুব সিম্পল। কেন? কারণ এই ধরনের সূত্র আমরা জানি, তো আমরা করছি না। তোমরা লক্ষ্য করো, পিছনের দিকে যাও, মনে করে দেখো, স্যার বের করতেছি তোমাদের জন্য, মনে করে দেখো। এই যে খেয়াল করে দেখো, দিছে কটে, আমাকে বের করতে বলছে কিসের মান? সাইন এবং কস এর মান বের করতে বলেছিল। তাহলে সাইন এ দেখো কট এর সাথে সম্পর্ক, কট ইকুয়াল টু cos θ বাই cos θ ইকুয়াল টু cos θ বাই sin θ। আমরা এই সূত্রটা প্রয়োগ করে গাণিতিক সমস্যাটা সমাধান করতে পারি। তাহলে cos θ ইকুয়াল টু কি? cos θ বাই sin θ। এই সূত্র আমরা এখানে প্রয়োগ করে গাণিতিক সমস্যাটা সমাধান করার চেষ্টা করব। তাহলে আমাদের গাণিতিক সমস্যাটা আমরা সমাধান করা, তোমরা নিজেরা যারা পারো তারা নিজেরা করো, আর যারা পারো না তারা লক্ষ্য করো। তাহলে এখন কি করব আমরা? cos ইকুয়াল টু θ এর জায়গায় এখানে কি আছে? a আছে, এখানে কোণের নাম a। তাহলে আমরা θ এর জায়গায় কি করব? এখানে cos θ, θ হচ্ছে কোণ, কোণের জায়গায় কি দেওয়া আছে? a থাকলে a লিখবো, b থাকলে b লিখবো, c থাকলে c লিখবো, যেটা থাকে সেটাই, আলফা বিটা গামা যে কোনো কিছুই হতে পারে। তাহলে cos ইকুয়াল টু আমরা কি জানি? cos a বাই sin a, v by a। আচ্ছা, cos a বাই sin a আমাকে তো বের করতে বলছে a sin a minus b cos a by a sin a plus b cos a। এখন আমি পাইলাম cos a by sin a। তাহলে আমরা একটা কাজ করতে পারি, দেখো সাইনটা প্রশ্নের মধ্যে উপরে দেওয়া আছে, আমরা সেটাকে উপরে নিয়ে যেতে পারি। দেখো তো এই ধরনের কাজ করা যেতে পারে কিনা? sin a by cos a করা যেতে পারে কিনা?
sin a বাই cos a করতে পারি কিনা? করতে পারবো? তাহলে এই ক্ষেত্রে আমাদের কি হবে? a বাই b। আমরা কি করলাম? এই প্রক্রিয়াটাকে কি বলা হয় দেখি বলো তোমরা? উল্টাই দিলাম, ব্যস্তকরণ করলাম। ব্যস্তকরণ, এটা কি করছি? ব্যস্তকরণ। তাহলে এটা আমরা কি করে পাইলাম? ব্যস্তকরণ করে পাইলাম। এখন আমাকে বলছে sin a বাই cos a, সেটা একবার মাইনাস করতে হবে একবার প্লাস করতে হবে, কিন্তু সেই সাথে আরেকটা জিনিস এখানে খেয়াল করো, sin এর পাশে a আছে, cos এর পাশে b আছে। এখানে আবার ডান পক্ষে দেওয়া আছে a বাই b। এখন আমি চাইলে এটা যদি আর গুণন করি তাও কিন্তু হবে a cos a b sin a। তাহলে কি আমাদের কাঙ্ক্ষিত মান আসতেছে? আসতেছে না। আমরা যদি আর গুণন করি তাহলে এই ক্ষেত্রে এটা কি আসবে? sin a b cos a। মিলতেছে কিনা? মিল তো নাই। মিল আছে? মিল খুঁজে পাচ্ছি না। তাহলে এখন কি করতে পারি দেখি তোমরা বলো। যেহেতু মিল খুঁজে পাচ্ছি না, আমি মিল খুঁজে পেলাম কিনা? মিল খুঁজে পেলাম। আর গুণ করলে কি হচ্ছে? b sin a, আর এদিকে কত? a cos a। মিল খুঁজে পাচ্ছি কিনা দেখো। b sin a cos a, আমার প্রশ্নে দেওয়া আছে a sin a b cos a, কিন্তু আমি পাইলাম b sin a cos a। উল্টা পাইলাম না? যদি আর গুণন করি আমরা উল্টা পাচ্ছি। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব? এক্ষেত্রে কি করতে পারি তোমরা নিজেরা একটু চিন্তা করে দেখো কি করা যেতে পারে। আচ্ছা, যদি উভয় পক্ষে আমরা দেখো তো এভাবে লিখতে পারি কিনা? a sin a by b cos a equal to a by b into a by b। তাহলে এই প্রক্রিয়াটাকে কি করলাম দেখি বলো তোমরা। এখন কি করছি? উভয় পক্ষকে a by b দ্বারা কি করলাম? গুণ। a by b দ্বারা গুণ করে, a by b দ্বারা কি করছি? গুণ করছি। তাহলে গুণ করার পর এখন দেখো মোটামুটি আমাদের একটা কাঙ্ক্ষিত মানের দিকে আমরা এগিয়ে যাচ্ছি কিনা? a by sin a b by cos a equal to a এর সাথে a গুণ করলে স্কয়ার, b এর সাথে b গুণ করলে b স্কয়ার। তাহলে a sin a by b cos a, a sin a b cos a, a sin a b cos a, আমরা পাইছি a sin a by b cos a। তাহলে এখন কি করব? আমরা তো a sin a by b cos a পাইলাম, কিন্তু আমাকে প্রশ্নে বলেছে a sin a minus b cos a by a sin a plus b cos a করতে। তোমরা অনুপাত সমান অনুপাত করেছিলে অধ্যায়ে। সেই অধ্যায়ের মধ্যে আমরা যোজন বিজন বিয়োজন যোজন কতগুলা প্রক্রিয়া করেছিলাম মনে পড়ে? যোজন বিজন, যোজন বিয়োজন, বিয়োজন যোজন। যোজন মানে যোগ, বিয়োজন মানে বিয়োগ। তাহলে এক্ষেত্রে আমরা কি করব? উপরে যেহেতু মাইনাস আছে আমরা এক্ষেত্রে বিয়োজনটা আগে করব, যোজনটা পরে করব। আর কেউ চাইলে যোজনটা আগে করতে পারো, বিয়োজনটা পরে করতে পারো, কিন্তু এই ক্ষেত্রে আমাদের কাজ করতে হবে, আবার ব্যস্তকরণ করা লাগবে। আমরা আবার ব্যস্তকরণ করার চেষ্টা করব না, আমরা চাইবো একবারে করে নিতে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? a sin a বিয়োজনটা আগে করতেছি। তাহলে বিয়োজন কাকে বিয়োগ করতেছি? লব থেকে হরকে, লব থেকে হরকে b cos a। লব অপরিবর্তিত থাকবে a sin a, হরের চিহ্ন পরিবর্তন হবে। যোজন বললে হরেরটা যোজন b cos a বাই a স্কয়ার। লব অপরিবর্তিত, হর বিয়োজন, লব অপরিবর্তিত, হরটা যোজন। তাহলে এখন আমরা কি করলাম? বিয়োজন যোজন করলাম, বিয়োজন ও যোজন করে পাই, যোজন করে বিয়োজন ও যোজন করলাম। বিয়োজন, বিয়োজন মানে বিয়োগ, যোজন মানে যোগ। এখন দেখো তো a sin a minus b cos a, a sin a plus b cos a, a sin a minus b cos a, a sin a plus b cos a। তাহলে আমাদের কাঙ্ক্ষিত মান চলে আসলো কিনা? আমরা এটা সমান কি পেলাম? a square minus b square by a square plus b square। এখন আমরা দেখো আমাদের যেই প্রজেক্টরে করে দেওয়া আছে সেটার সাথে এটার মিল আছে কিনা, আসলে আমাদের কাঙ্ক্ষিত মানটা আসলো কিনা। তোমরা খেয়াল করতেছো তো? আমরা পেয়ে গেলাম। তাহলে a square minus b square by a square plus b square। এখন আমরা লিখব
সুতরাং আমাকে যেহেতু মান নির্ণয় করতে বলেছে, সুতরাং a sin a minus b cos a sin a plus b cos a ইকুয়াল কত পেয়ে গেলাম? সমান কত পাইছি রে? a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার। দেখো, লক্ষ্য করো, ভালো করে প্র্যাকটিস করবে। স্যারের খুব গরম লাগতেছে। আচ্ছা, এই তো। কার প্রশ্ন থাকলে জিজ্ঞেস করবা, ভালোভাবে লক্ষ্য করো, ভালোভাবে প্র্যাকটিস করবা বাড়িতে। এই অধ্যায় থেকে অবশ্যই অঙ্ক আসবে এবং আমি যেই গাণিতিক সমস্যাগুলো সমাধান করে দিয়েছি এবং যেগুলো বাড়ির কাজ দিয়েছিলাম তোমাদেরকে, এগুলা থেকেই হবে পরীক্ষায় প্রশ্ন, কিন্তু বুঝে করতে হবে। গণিত জিনিসটা হচ্ছে এমন, তুমি মুখস্থ করলে পারবে না, যা করবে বুঝে করবে, তাহলে অবশ্যই ইনশাআল্লাহ করতে পারবে। দেখো, বাড়ির কাজ, আরেকটা বাড়ির কাজ দিলাম, এটাও গুরুত্বপূর্ণ। অনুশীলনে 21 নম্বর গাণিতিক সমস্যাটা, যেটা 185 নম্বর পৃষ্ঠায় আছে, 185 নম্বর পৃষ্ঠা, 185 নম্বর পৃষ্ঠার অনুশীলনী 21 নং প্রশ্ন, অনুশীলনীর 21 নং প্রশ্ন, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 185, যেটা 9.1 এ। তাহলে সেটা কি? cos a plus sin equal to root 2 cos a হলে প্রমাণ করো যে cos a minus sin equal to root 2 sin a। এটাও করবা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। তাহলে এগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে। আমরা পরবর্তী ক্লাস থেকে ইনশাআল্লাহ চেষ্টা করব সৃজনশীল সমস্যাগুলা সমাধান করার জন্য, কারণ তোমাদের পরীক্ষায় তো আসবে সৃজনশীল। আমরা অধ্যায়ের অনুশীলন অঙ্কগুলো করলাম, ঠিক আছে, কিন্তু পরীক্ষায় তো তোমাদের অনুশীলন অঙ্ক আসবে না, আসবে সৃজনশীলগুলা। তাহলে সৃজনশীলের উপর জোর দিতে হবে, সেই সাথে এমসিকিউ। ধন্যবাদ, সবাই ভালো থাকবে।